আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিটি ভিউজে। আপনাদের সাথে আছি আমি ফারজানা নিসা। যারা মনে করেছিলেন ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে শান্তি নিয়ে আসবেন, তাদের উচিত অধিকৃত পশ্চিম তীরের দিকে তাকানো। ইসরায়েলি সেনাবাহিনী জেনিনে হামলার মাত্রা বাড়াচ্ছে, সেখানেও বর্বর শক্তি প্রয়োগ শুরু করেছে। এদিকে ফুন্দুকে ফিলিস্তিনিদের ওপর অবৈধ বসতি স্থাপনকারীদের সহিংসতা বেড়ে গেছে। অন্যদিকে সহিংস ইসরায়েলি কিছু গ্রুপের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন ট্রাম্প। এর অর্থ হল গাজার যুদ্ধবিরতি চুক্তি একটা বিরতি মাত্র। এখন তারা পশ্চিম তীরে সহিংসতা শুরু করবে। ট্রাম্প এটা পরিষ্কার করে দিয়েছেন যে ফিলিস্তিনিদের ভাগ্য নিয়ে তার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। গাজা শহরে প্রথম দফা ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার পর ইসরায়েলের জনগণ থতমত খেয়ে গেছে। তাদেরকে এতদিন গল্প শোনানো হয়েছিল ইসরায়েল গাজায় বিজয় লাভ করছে। সাংবাদিক ইসরায়েল ফ্রে বলেছেন, হামাস যোদ্ধাদের ছবি এবং গাজা যেভাবে ধ্বংসস্তূপের উপর জেগে উঠতে শুরু করেছে, সেই চিত্র ইসরায়েলের কথিত বিজয়ের গল্পকে পুরোপুরি ধসিয়ে দিয়েছে। পশ্চিম তীরের শরণার্থী ক্যাম্পগুলোতে যে বড় ধরনের হামলা শুরু হয়েছে, সেটা ছিল পূর্ব পরিকল্পিত। ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচকে সংযত রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গাজা অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষরের প্রতিবাদে তিনি সরকার থেকে পদত্যাগের হুমকি দিয়েছিলেন। স্মোট্রিচ একই সাথে সেনাবাহিনীর নেতৃত্বকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছেন। ইসরায়েলের শীর্ষ জেনারেল লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভি এরই মধ্যে পদত্যাগ করেছেন। তারপরে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তার দিকেও এখন নজর রাখতে হবে। এদিকে ফুন্দুকে ফিলিস্তিনিদের উপর অবৈধ বসতি স্থাপনকারীদের সহিংসতা বেড়ে গেছে। আবার সহিংস ইসরায়েলি কিছু গ্রুপের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ট্রাম্প। এর অর্থ হল গাজার চুক্তিটা একটা বিরতি মাত্র। এখন তারা পশ্চিম তীরে সহিংসতা শুরু করবে। এরই মধ্যে জেনিনের রাস্তায় অন্তত 10টি মৃতদেহ ফেলে গেছে তারা। ট্রাম্পের প্রথম মেয়াদে দেখা গিয়েছিল ইসরায়েলের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সব লক্ষণ দেখে বোঝা যাচ্ছে একটি ঘটনার পুনরাবৃত্তি হতে যাচ্ছে আবারও। ট্রাম্প ইসরায়েলের গোলান মালভূমি অধিগ্রহণকে স্বীকৃতি দিয়েছিলেন, জেরুজালেমে মার্কিন দূতাবাস সরিয়ে নিয়েছিলেন। আবার আব্রাহাম অ্যাকর্ডের মাধ্যমে ফিলিস্তিন ইস্যুকে তিনি আড়ালে ঠেলে দিয়েছিলেন। ট্রাম্প দ্বিতীয়বারের মতো এমন একটা টিমকে নিয়োগ দিয়েছেন যাদের প্রায় সবাই ইসরায়েলপন্থী। এদের মধ্যে আছেন রাষ্ট্রদূত মাইক হাকাবি, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, শান্তিদূত স্টিভ উইটকফ। ফিলিস্তিনের ব্যাপারে এদের সবাই কঠোর মনোভাব পোষণ করেন। ট্রাম্প এটা পরিষ্কার করে দিয়েছেন, ফিলিস্তিনিদের ভাগ্য নিয়ে তার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। গাজাকে তিনি সম্পূর্ণ ধ্বংস করে সেখানে সাগর সৈকতে অবকাঠামো উন্নয়নের কথা বলছেন। সেখানকার মানুষ নিয়ে তার এক ফোঁটা উদ্বেগও নেই। ট্রাম্পের মধ্যে যে সমবেদনার অভাব, সেটা শুধু ফিলিস্তিনিদের ব্যাপার নয়, বরং সব আরবদের জন্যই এটা সত্য। সৌদি আরবের সাথে তার লেনদেনের ক্ষেত্রেও সেটা দেখা গেছে। পুরোপুরি আর্থিক স্বার্থে সেখানে লেনদেন করেছেন তিনি। প্রথম রিয়াদ সফর প্রসঙ্গে তিনি বলেছেন, সেই সফরে $450 বিলিয়ন চুক্তি করেছিলেন তিনি। সেখানে কূটনৈতিক কোনো অর্জন হয়েছে কিনা সেটা নিয়ে তার কোনো বক্তব্য নেই। ট্রাম্প তার চারপাশ এমন সব ব্যক্তিদের দিয়ে ঘিরে রেখেছেন যারা ইসরায়েলের কট্টর সব নীতির সমর্থক। নেতানিয়াহুর সাথে ট্রাম্প একটা আদর্শ সম্পূরক ভূমিকা নিতে পারেন, যেটা ইসরায়েলকে আরও কট্টর জায়নবাদের দিকে ঠেলে দেবে। এই জায়নবাদীরাই এখন পশ্চিম তীর নিয়ন্ত্রণ করছে। বৃহত্তর পুলিশ, এমনকি ইসরায়েলি সেনাবাহিনীকেও নিয়ন্ত্রণ করছে। এই প্রভাব এতটাই জোরালো যে নেতানিয়াহু এখন সেটাকে অগ্রাহ্য করতে পারেন না। স্বপ্নের টিম গঠন শেষ হলেও ট্রাম্প আর নেতানিয়াহুর সামনে
এখন একটা ভিন্ন বাস্তবতা, যেটা 2017 সালের চেয়ে আলাদা। ইসরায়েল এখন ধর্মীয় জায়নবাদের সাথে আরও বেশি জড়িয়ে গেছে। এই জায়নবাদ আরও অস্থিতিশীলতার কারণ হতে পারে। ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয় পররাষ্ট্রনীতি সেখানে আরও জটিলতায় পড়বে। বাইডেনের সময় সেটা করা হয়েছিল। উইটকফের সাথে নেতানিয়াহু যে সংক্ষিপ্ত বৈঠক হয়েছে সেটা হয়তো যুদ্ধবিরতি চুক্তির পেছনে ভূমিকা রেখেছে। যদিও জুলাই মাসেই চুক্তিটা হতে পারত, কিন্তু এর সাথে অভ্যন্তরীণ প্রচণ্ড চাপও ছিল। বিভিন্ন জরিপে দেখা গেছে 60% ইসরায়েলি মনে করে গাজায় কোনো নিরপরাধ ব্যক্তি নেই, কিন্তু 60 থেকে 70% মানুষ আবার যুদ্ধ বন্ধ দেখতে চায়। এই বৈপরীত্যের উৎস হল ফিলিস্তিনিদের প্রতি তাদের সহমর্মিতার অভাব। প্রায় প্রত্যেক ইসরায়েলি পরিবারের সদস্যদের সেনা হিসেবে কাজ করতে হয়েছে। তাদের অর্থনৈতিক টানাপোড়েন আছে। আবার যে স্বাচ্ছন্দ্যের জীবন তারা পছন্দ করে, সেখানে ব্যাঘাত ঘটার কারণে পুরো জনগোষ্ঠীর মধ্যে একটা যুদ্ধংদেহী মানসিকতা গড়ে উঠেছে। যুদ্ধ সরকার আর সমাজের ওপর একটা বোঝা হয়ে গেছে। ইসরায়েলের সমাজ এখন যেভাবে বিভক্ত হয়ে গেছে, সেটা আর কখনো ছিল না। জিম্মি পরিবারগুলো প্রতি সপ্তাহে বিক্ষোভ করছে। সরকার তাদেরকে সবসময় মিথ্যা বলে এসেছে যে সামরিক অভিযানেই কেবল জিম্মিদের ফিরিয়ে আনা সম্ভব। যুদ্ধের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত নজিরবিহীন পর্যায়ে চলে গেছে। এদিকে লেবাননের অস্ত্রবিরতি নেতানিয়াহুর অবস্থানকে আরও দুর্বল করে দিয়েছে। তার উপরে চাপ আরও বাড়ছে। ক্ষমতার মেয়াদের মাঝামাঝি এসে নেতানিয়াহু বুঝতে পারছেন যে এভাবে চললে পরবর্তী নির্বাচনে নিশ্চিত হারবেন তিনি। 7ই অক্টোবরের পর থেকে তাদের 4 শতাধিক সেনা নিহত হয়েছে। তাদের সুনির্দিষ্ট কোনো লক্ষ্য নেই, কারণ গাজার ধ্বংসস্তূপের মধ্যে হামাস এখনও সজীব রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, ইসরায়েল যদি যুদ্ধ নিয়ে এত বিপর্যস্ত হয়ে থাকে, তাহলে পশ্চিম তীরে তারা কেন নতুন করে সংঘাত শুরু করেছে? কেনই বা সিরিয়াতে তারা আবার ভূখণ্ড দখলে নেমেছে? ওয়াশিংটনকে নিজের মতামত গেলানোর ব্যাপারে নেতানিয়াহু সবসময় ধূর্ততার পরিচয় দিয়েছেন। ট্রাম্প গাজার দিকে মনোযোগ দিলেও ইসরায়েলি জিম্মি মুক্তির বেশি কিছু সেখানে হয়নি। এই জিম্মিরা নিরাপদে গেলেই গাজা বা পশ্চিম তীর নিয়ে যা খুশি করতে পারবে ইসরায়েল। যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে ট্রাম্প বলেছেন, এটা আমাদের যুদ্ধ নয়, তাদের যুদ্ধ। আমি অতটা আত্মবিশ্বাসী নই, কিন্তু আমার মনে হয় অন্যদিকে তারা বেশ দুর্বল হয়ে গেছে। পশ্চিম তীরে যেভাবে সামরিক অভিযান চলছে এবং হালেভির জায়গায় যাকে নিয়োগ দেওয়া হয়েছে, এগুলো সবই স্মোট্রিচের কথাকে সমর্থন করছে। স্মোট্রিচ প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন গাজা যুদ্ধ আবার শুরু করা হবে এবং এর আগে সিনিয়র সামরিক নেতৃত্বে পরিবর্তন করা হবে। ট্রাম্পের টিমও পশ্চিম তীরের অভিযান সমর্থন করে এবং সেখানকার শরণার্থী ক্যাম্পগুলোকে তুলে দেওয়ার পক্ষে, যাতে সেখানের ভূখণ্ডকেও ইসরায়েলের অন্তর্ভুক্ত করা যায়। নেতানিয়াহু পশ্চিম তীরেও গাজার মতো যুদ্ধ পরবর্তী সরকার ব্যবস্থা দেখতে চান, যেখানে ইসরায়েলের স্থায়ী সামরিক শাসন থাকবে এবং স্থানীয় নেতাদের সাথে ব্যক্তিগত পর্যায়ে লেনদেন হবে। কিন্তু গাজা ইসরায়েল যা করেছে তাতে তারা সমর্থন হারিয়েছে। শুধু আমেরিকান ইহুদিদের মধ্যে নয়, বরং এই অঞ্চলেও সমর্থন হারিয়েছে তারা। গাজা যুদ্ধ শুরুর আগে বহু আরব রাষ্ট্র ফিলিস্তিন ইস্যুকে পেছনে ফেলে রেখেছিল। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো ছিল রীতিমতো উদাসীন। গাজা ধ্বংস করার আগে ইসরায়েল এক ধরনের আঞ্চলিক স্বীকৃতি পাওয়ার দ্বারপ্রান্তে চলে গিয়েছিল। ইসরায়েলের অন্যতম প্রধান সমস্যা হল আরব বিশ্বের মনোভাব তারা বুঝতে পারছে না। গাজা যুদ্ধ বর্তমান আরব প্রজন্মের মধ্যে বিপুল ক্ষোভ আর সহিংসতার জন্ম দিয়েছে। মরক্কো একসময় আব্রাহাম অ্যাকর্ডে স্বাক্ষর করেছিল, এখন তারা এই চুক্তির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। প্রতিবেশী দেশগুলোর প্রতি ইসরায়েলের উদাসীনতা একটা বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করেছে। পশ্চিম তীর নিয়ে তারা যে পরিকল্পনা করছে, সেটা জর্ডান এবং অন্যান্য জায়গায় বহু মিলিয়ন ফিলিস্তিনিকে আরও ক্ষুব্ধ করে তুলবে। এর যে প্রতিক্রিয়া হবে, তাতে এই অঞ্চলে
অস্থিরতা তৈরি হবে। ট্রাম্প প্রশাসনকে এর নেতিবাচক দিক মোকাবেলা করতে হবে। এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের যে সামরিক শক্তি রয়েছে, তাদের যে মূল্যবান সম্পদ রয়েছে, সেগুলো প্রচণ্ড চাপের মধ্যে পড়বে। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বারবার এইসব বিপদের ব্যাপারে সতর্ক করেছেন। এই অঞ্চলে নিরাপত্তা যে কতটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে, সেটা তিনি জোর দিয়ে বলেছেন। ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যকে সম্পূর্ণ ইসরায়েলের চশমা দিয়ে দেখছে। এই সব বাস্তব ঝুঁকিকে তারা অগ্রাহ্য করছে। তাদের এই সংকীর্ণ দৃষ্টিভঙ্গি সংঘাতের প্রসার ঘটাবে, স্থিতিশীলতা নষ্ট করবে। ট্রাম্প আগে যেসব যুদ্ধবিরোধী কথা বলেছিলেন, সেগুলোকে শিগগিরই সুদূর অতীতের গালগল্পের মতো মনে হবে, কারণ আরও বড় বিপর্যয়ের বীজ এরই মধ্যে বপন করা হয়ে গেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।